নাহলে পার্বতীপুর থাকবে। আপনার কে বলছে এখানে রাখতে? সকালবেলা হলে পার্বতীপুরে গাড়ি থাকবে। আপনারা এখানে হাতে নাতে ধরছি, এখানে এই গাড়ি থেকে ঢবের ভিতরে তেল ভরতেছে, ওই গাড়িতে করে তেল ট্রান্সফার করে আপনি চালান দেখাইতে আসছেন আমাকে। অপরাধ করছেন, আবার চালান নিয়ে আসছেন। তার জন্য আন্তরিক দুঃখ স্যার, আমরা ছিলাম না স্যার, আমি রংপুর ছিলাম আর এখানে ম্যানেজার আছে স্যার। আর আপনার ম্যানেজার সব পালাইছে। আপনি কিসের চালান দেখাইতে আসছেন? আপনি এই অপরাধটা জানেন না? এই সময় সারা বাংলাদেশে তেলের সংকট চলতেছে, সারা বাংলাদেশে মানুষ তেলের জন্য পেরেশান হয়ে যায়। এক মিনিট কথা বলতে স্যার, এই ফতেজং রাবিয়া পার হয়ে আজকে তেল সরবরাহ করেছে। বাই নো মিনস আপনার এখানে গাড়ি হয় পার্বতীপুরে থাকবে অথবা পাম্পে যাবে। আপনার এখানে এমন একটা জায়গা দেখছি, আপনি যতই বলেন এখান থেকে একটা গাড়ি থেকে তেল ঢবের ভিতরে নেওয়া হচ্ছিল, এই যে ব্যারেলের ভিতরে তেল নেওয়া হচ্ছিল, দুজন পালাইছে। এটা হচ্ছে অবৈধ মজুদ। আপনি এখন কোন পাম্পে দেওয়া হয়েছে না হয়েছে এই গল্প আর কেউ শুনবে না, এই গল্পের কোনো সুযোগ নাই। যদি আপনার এখানে থাকতো যে না পাম্প আছে, বুঝলাম যে কোনো এরকম কিছু হচ্ছে না, তখন আমি আপনার কথা শুনতাম, বুঝতাম। এখানে আপনার গাড়ি থেকে তেল ঢবে করে ভরা হচ্ছে। স্যার আল্লাহর রাস্তায় মাফ করে দেন প্রথমত, আর দ্বিতীয় স্যার কিছু মনে করেন না স্যার, অপরাধ স্বীকার করতেছেন। জি জি জি। আর দ্বিতীয় স্যার মানে কিছু মনে করেন না স্যার, আপনি খালি এই যদি আমি আমার জাস্ট কথাগুলো বলতে আর কি, তাতে আমি আপনাকে বোঝাতে পারি কি, এই পাম্পের মালিক, কারণ 10টা থেকে 7টা পর্যন্ত পেট্রোল দেওয়ার নিয়ম, যদি আমি সন্ধ্যাবেলা পাঠাই, কারণ ট্যাগ অফিসার থাকে এই তেলটা নামায়, আপনি এটা কসম আল্লাহর, এইটা উনিরা নিজে থেকে। তাহলে আপনার গাড়ি পার্বতীপুরে থাকতো রে ভাই। এটা তো আমার এই এখানে তো আমার রাখা হয়, কারণ পার্বতীপুর থাকলে তো তেল তো ড্রাইভার হেল্পার। আমি যখন আসছি, আপনার এটা আপনার না? জি, এলপিজি পাম্পটা আমাদের। জি, এলপিজি পাম্পটা আপনার না? এখানে আপনার ম্যানেজার ছিল না তোতলা? তোতলা একটা পাঞ্জাবি পরা লোক, উনি মহাজন স্যার। মহাজন ওটা কে? আমার বাবা হয়। সরি উনি কি আইব শেখ? না, সরি, ওনার নাম আব্দুর রহমান। উনি কি আমি উনি তো বলতেছে যে আমি ম্যানেজার বা কিছু একটা বলছে, আমি বুঝি না। ওনার কথাটা একটু থাম কমাসে। হাই ভাই, আই এম সরি। উনি এখানে এই যে জায়গাটা আছে, উনি বলতেছেন এখানে কিছু নাই, এই জায়গাটা আছে না। আমি পরে টিনেটা এটা খুলে এখানে আসছি। স্যার আমাদের 10টা আমার ভিতরে যদি সততা থাকবে আমি তো বলবো। ঠিক আছে স্যার, আমাদের পাম্প এখানে 10টা গাড়ি থাকে স্যার, পাম্পে তো পার্বতীপুর তো রাখার না স্যার। সেগুলো তো আমি তো বললামই, আই ওয়াজ দ্য ভেরি ফার্স্ট ম্যান হু ওয়াজ হিয়ার। পুলিশ আসছে কিন্তু আমি আসার পরে। জি জি। না, আমি আমার অপরাধ স্বীকার করি। এখানে তো কারণ আমার লোক দ্বারা কর্মকাণ্ড সম্পাদন হলে আমারই দোষ বর্তায় আর কি। আমি যদি আপনার বাবা সম্মানিত ব্যক্তি উনি ছিলেন, তার পরবর্তীতে উনি এখান থেকে চলে গেছেন, তো তখন তো আমি স্বাভাবিকভাবে ভাববই যে একটা অপরাধ ধরা পড়ছে, তারপর তিনি পালাইছেন। না, এখানে যেহেতু ইয়ে ছিল হয়তো আমাদের যাই হোক, আমরা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কি অবস্থায় আছে। আপনি এরপরে কোনো চালান, কোনো কপি, কোনো প্রমাণ, এগুলো কোনো প্রমাণ এটা গ্রহণযোগ্য না। আমি মোবাইল কোর্টে আসছি, এগুলো হাতে নাতে ধরছি, আমরা এগুলো জব্দ করছি। আমরা দোষ স্বীকার ঠিক আছে, আমরা দোষ তো অবশ্যই স্বীকার করবেন, দোষ না স্বীকার করার কোনো কারণ আমার কাছে একটা রিকোয়েস্ট স্যার, আপনি বলে এই পঞ্চগড়ে যে সদরের ইউন আছে, আমি কেন কথা বলবো? এটা শুনলাম কেন কথা বলবো? আমি কেন কথা বলবো? পঞ্চগড় সদর ওই পাম্পের তেলগুলা ওনাদের বরাদ্দ আছে স্যার। আপনি বরাদ্দ আছে, আপনি সেটা আপনি এখানে পঞ্চগড় সদরে তেল দিবেন এখানে। আমি বলতেছি আমি কেন তার সাথে কথা বলবো? তার সাথে তো এটা কোনো সম্পর্ক নাই। এখানে আপনার তেল আপনি ঢবে করে বলতেছেন, তারপরে যদি বলেন যে আপনি ওখানে কথা বলেন, এখানে কথা বলেন, ওই না, এটা তো আমি নিজে এসে ধরছি এখানে। আমি তো বললাম আই এম দ্য ভেরি ফার্স্ট ম্যান হু অ্যাপিয়ার হিয়ার। স্যার আরেকটা কথা বলি স্যার, এই তেলগুলো যদি না যায় তাহলে ওটা আলাদা করে কি হবে? মানে এই পাম্পে যদি তেল না যায়, আপনি এখানে অপরাধ করতেছেন, এরপর আবার কথা বলতেছেন কেন? তুমি তোমার কথা বলতে, ওনার কথা হলো যে পাম্পে হয় ডিপুতে থাকবে তোমার গাড়ি, নাহলে পাম্পে থাকবে। এখানে কেন? এটা তো এখানে যে আছে এটা কি আমরা জানি? এটা তো সৈয়দপুরে। না, এটা এই যে অবৈধ মজুদ এবং এখানে যেটা করছেন আপনি, এটা কি বিষয় বলেন তো? এগুলো তো দাহ্য পদার্থ না? এখানে যদি একটা দুর্ঘটনা ঘটে, এটা তো প্রাণঘাতী হতে পারে। জি অবশ্যই। কি আপনারা বুঝতেছেন তো? আপনাদের এই তেলটা কোথাকার? পার্বতীপুর ডিপো না বগুড়া থেকে নিয়েছেন? পার্বতীপুর ডিপো। এই যে আজকে যমুনা ডেট, এই যে আচ্ছা, পদ্মা যমুনা দুইটা আছে। পদ্মা এই তেলটা চলে গেছে পাম্প, এই তেল পাম্পটা কাছে তো সেটা এটা চলে গেছে মাহফিলিং এর তেল। ফতেজঙ্গ এই পাম্পের তেল আজকে তেল সরবরাহ করেছে, আপনারা শুনতে পারেন, খাওয়াতে পারেন। কিন্তু এইগুলো একটা হলো টুনিঘাট পঞ্চগড়, একটা হচ্ছে রানীশঙ্কল রফিক ফিলিং। তো এইগুলো পাম্প তো রাতের বেলা পাঠাতে মানা করছে। প্রতিদিন আপনি যে এই যুক্তিতে এখানে রেখে এখান থেকে ঢবে করে অবৈধভাবে আপনি এই যে তেলের করতেছেন না, এটা কি আপনি প্রমাণ করতে পারবেন? আমি তো নিজে এসে দেখতেছি যে আপনি অবৈধভাবে তেল নিচ্ছেন, এরপরে আপনার এই যুক্তি আসলে এটা আমাদের কাছে কোনো সন্তোষজনক যুক্তি না। আপনি বরং আমি যেটা বলতেছি, মানে গাড়ি হয় ডিপোতে থাকবে, না হলে সেই ডিপোতে তো গাড়ি রাখার জায়গা নাই।
তেল, এই যে তেলগুলা আসতেছে, তেলে যে আমরা যারা তেল কিনি বা গাড়ি চালাই, যারা গাড়ি ব্যবহার করে, এটা আমরা সেবা গ্রহণ করি। পাম্পগুলো আমাদেরকে সেবা দেয়, সেবা প্রদানকারী কর্তৃপক্ষ। এটা হচ্ছে সেবা প্রদানের একটা মাধ্যম। এই মাধ্যমে আপনি তো, এটা তো অবহেলা, এটা অবহেলা নয়, কি বলেন? আমার কথা বুঝেন। আপনি এখানে যে রাখছেন, এটা রেখে এখানে যেভাবে নিচ্ছেন, এটা অবহেলা হচ্ছে। এটা অবহেলা হচ্ছে এবং অবহেলা হয়ে এই জিনিসটা হচ্ছে আপনার এই এখানে যে কোনো কত সিরিয়াস কেউ বাইরে থেকে বুঝবে না, মানে এটা আমরা হচ্ছে এটা তো আদিক ব্যবসায়ী এটা। জানি না যে বাইরে আমি যেটা বলিনি, সাধারণত হচ্ছে পাম্পে যাওয়ার পরে আমরা ওখান থেকে কতটুকু তেল গাড়িগুলো থেকে বের হচ্ছে, জব্দ তালিকাটা আমরা ওখানে যে করতে পারবো। আমার মনে হয় কি আমরা ও অপর পদ্মায় বর্ণিত অপর 6 জন। হ্যাঁ? না, ওখানে কয়জন ছিল? 7 জন ছিল না? 7 জন, একজন কমছে না? তাহলে অপর পদ্মা ওনাকে করছি আমি আসলে। অপর পদ্মায় বর্ণিত অন্য 6 জন, ঠিক আছে? এখানে বাকি মানে 1 2 3 4 5 করে 7 জনের স্বাক্ষর থাকবে। বোঝা গেছে? হ্যাঁ, এখানে 7 জনের স্বাক্ষর থাকবে আর ওনাদের বাকি 6 জনের নাম এই পাশে থাকবে। হ্যাঁ, আমি তো তাহলে কি শিখাই দিলাম? না বুঝলে বলবেন যে বুঝি নাই। আমি এটা নিয়ে আনুমানিক হ্যাঁ কিছু এটা কোন জায়গায়, জায়গার নাম এটা স্যার মধ্যে এটা কি বাইপাস রোড না? জি স্যার, বাইপাস। যাও এটা হচ্ছে সম্পূর্ণ। এখানে আর কোনো কথা নেই। আপনি আমি দোষ স্বীকার করছি, আমি করে পরে আর কোনো কথা নেই। আমি আমার দৃষ্টি আচ্ছা, দোষ স্বীকারোক্তিটা 7টায় 7 জনের সাক্ষ্য নেবেন, বুঝতে পারছেন? দোষ স্বীকারোক্তি 7টায় 7 জনের সাক্ষ্য নেবেন। নিছেন? ওনার তো নেন, আমাকে সব জায়গায় নেন না। আপনার কাজ আমার পছন্দ হবে না। মনে হবে যে কোনটা খালি আছে, ভুল আছে, অর্ধেক আছে, এগুলো আমি স্যার, আমি আমার ভুল স্বীকার করে একটা কথা বলতে চাই। ভুল স্বীকার করা পর্যন্তই কোর্টের সামনে, আর এক্সট্রা কথা নয়। পিতার নাম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হেভি খেলা, মুই এখানে আছি সামনে, মুই এখন ওই জায়গাতে আছি। এলপিজি গ্যাসটা তেল নিয়েছি 400 টাকা লিটার, তাও পাওয়া যায় নাই। লিডার মানে জ্বালানি তেলগুলো এই সব ছোট ছোট গ্রামগুলোতে এখান থেকে এই কাভার্ড ভ্যানটি মানে বাড়ি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা দেখতে পাচ্ছেন যে কাভার্ড ভ্যান, কিন্তু কাভার্ড ভ্যানের ভেতরের চিত্র যদি একটু আপনাদের দেখাই, আসলে পুরো একটি ফিলিং স্টেশনের মতো তৈরি করা হয়েছে এবং এখানে অটোমেটিক সিস্টেমও করা হয়েছে তেল দেওয়ার। সেটা দেখতে পাচ্ছেন যেখানে কয় টাকার তেল দিবে সেটাও কিন্তু এখানে বসানো হয়েছে এবং পুরো কি তেলের ড্রাম এবং নজেল দেখছি তেলের, সব কিছুই কিন্তু এখানে আমরা দেখছি। তো সাধারণ মানুষ তেলের জন্য হাহাকার করছে, এদিকে দেখেন তেলের বাজারের পরিস্থিতি আসলে আপনাদেরকে দেখা যাচ্ছে না আপনাদের। 9:30টার দিকে, আনুমানিক 9:30টার দিকে এখানে এসে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে এখানে আমরা অনেকগুলা এই যে অবৈধভাবে দেখি যে তেলের গাড়ি এখানে রাখা আছে এবং এখান থেকে আপনারা তেলের গাড়ি থেকে বিভিন্ন ড্রামের মাধ্যমে অবৈধভাবে তেল
এখান থেকে পেট্রোল, অকটেন, ডিজেল অন্যান্য বিষয় আপনারা এখান থেকে এই যে কেনে করে আপনারা সরাই নিচ্ছিলেন, নিয়ে এটা অবৈধভাবে আপনারা করতেছিলেন, যেটা হচ্ছে আমাদের সেবা প্রদানকারী পেট্রোলগুলো তো আসলে পেট্রোল পাম্পগুলো সেবা প্রদানকারী সংস্থা, তো সেবা প্রদানকারী সংস্থা হিসেবে আপনারা অবহেলার মাধ্যমে এখানে আপনারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন এবং যেভাবে এখানে মানে ম্যানুয়ালি তেলগুলো যেভাবে এখানে নেওয়া হচ্ছিল, এটাতে আসলে এই অসতর্কতার দ্বারা এখানে মানে জীবনহানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। এছাড়াও এখানে যে অবৈধভাবে মজুতকৃত যে তেল নেওয়া হচ্ছে, এটা দ্বারা মানুষের অর্থেরও হানি হচ্ছে, যেটা হচ্ছে আমাদের ভোক্তা অধিকার আইন 2009-53 ধারায় অপরাধ, এবং এটা আমার মোবাইল কোর্টে বিচার্য। আমার সামনে এটা সরাসরি সংগঠিত হয়েছে এবং আমরা এসে আপনাদেরকে হাতে নাতে ধরেছি। আপনারা কি এই অপরাধটা স্বীকার করতেছেন? স্বীকার করতেছেন? আচ্ছা, এখানে মোহাম্মদ রফিকুল ইসলামকে আপনি সামনে আসেন। মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম, পিতার নাম আব্দুর রহমান। হ্যাঁ, আপনি হচ্ছে এটার আপনি এটার মানে মূল ব্যক্তি। না, আমি ওনারের ছেলে আর কি, আমি আপনি পড়াশোনা করি। ওনারের ছেলে, আপনি এটার মূল ব্যক্তি। সেই হিসাবে আপনাকে আমরা 2 লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড সাজা ঘোষণা করলাম। এছাড়াও এখানে আরও যে 6 জন ছিলেন, মেরাজ, আপনি এখানে এই কাজের ভিতরে আপনি এখানে কর্মচারী হিসেবে এখানে কাজ করতেছিলেন, আমরা হাতে নাতে এখানে আপনাকে পেয়েছি। হ্যাঁ না, আপনাকে এখানে পাইছি তো? আমার না বলতেছেন কেন? স্বীকার করতেছেন তো? হ্যাঁ, এখানে পাওয়া গেছে, এই অপরাধের সাথে সংশ্লিষ্ট হিসেবে আপনাকে পাওয়া গেছে। আপনাকে আমরা 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করলাম। এরপরে সাগর, আপনাকে একই অপরাধ স্বীকার করতেছেন, আপনাকে 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করলাম। এরপরে মাইনুদ্দিন, আপনাকে একই অপরাধ স্বীকার করতেছেন, 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড। জাহাঙ্গীর কোথায়? জাহাঙ্গীর সাহেব সামনে আসেন। সামনে দেখা দেন না। একই অপরাধ, আপনাকে 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করলাম। এরপর এটা কে? আলমিস, 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড। সিরাজকে আপনাকেও 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড। এছাড়া এখানে এদের সাথে একজন আসছিলেন, যার এসএসসি পরীক্ষার্থী, সে এখানে আসলে সাথে আসছিলেন, সরাসরি অপরাধের সাথে সংশ্লিষ্ট না, কিন্তু এই স্থানে তাকে ছিল, তাকে আমরা সতর্ক করলাম। বর্তমানে যে জ্বালানি তেলের সংকট আছে, এই বিষয়ে সরকারের যে নির্দেশনা আছে সেটা বাস্তবায়নে বদ্ধপরিকর। আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নাইরুজ্জামান স্যার এই বিষয়ে আমাদেরকে সবসময় আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। স্যারের নির্দেশনায় এবং আমাদের সৈয়দপুরের উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনায় আমরা এখানে তথ্য পেয়ে, আনুমানিক 9টার দিকে আমরা তথ্য পেয়েই আমি তাৎক্ষণিকভাবে এখানে চলে আসি। আমাদের সাথে আমাদের সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা ছিলেন। আমরা এখানে এসে আমরা আসলে সামনে এসে প্রথমে আমরা এই যে গ্যাস যে এলপিজি যে স্টেশনটা আছে এখানে যাই। পরবর্তীতে আমাদের পাশে এই জায়গাটা সন্দেহজনক মনে হয়, আমরা ভিতরে ঢুকে তখন আমরা দেখি যে এখানে এই যে গাড়িগুলো আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা এই যে এটা কি বলে, এটা নোয়া গাড়ি একটা ছিল। এই নোয়া গাড়িটা ওরা বলতেছে যে আমরা রোগী আনা নেওয়া করি, কিন্তু পরবর্তীতে আমি গাড়িতে দেখলাম যে ওর ভিতরেও এই যে পেট্রোল বা ফুয়েল ট্রান্সফার করার জন্য ওখানে বেশ কিছু প্লাস্টিকের জার আছে। এছাড়াও এখানে আপনার একটা কাভার্ড ভ্যান দেখতে পাচ্ছেন। এই কাভার্ড ভ্যানটা বাইরে থেকে দেখলে কাভার্ড ভ্যান মনে হবে, ভিতরে এটা আসলে ফুয়েল ক্যারি করার একটা গাড়ি, যেটার ভিতরে ওখান থেকে অকটেন ছিল ওর ভিতরে। তো আমরা এখন পর্যন্ত এখানে আসলে কতটুকু যে অকটেন আছে, যেহেতু আমাদের এখন হাতে সরাসরি মেজার করার মতো উপায় নাই, আমরা গাড়িগুলোতে আমরা মানে করে ম্যানুয়াল পদ্ধতিতে আমরা দেখেছি গাড়িগুলোতে ফুয়েল আছে। তবে আমরা এখান থেকে আমরা এটা পেট্রোল পাম্পে, পার্শ্ববর্তী পেট্রোল পাম্পে নিব, সেখানে যে আমরা অ্যাকচুয়াল মেজার করে যে পরিমাণটা হয় আমরা ওই পরিমাণটাই যে টাইপের যতগুলো পাওয়া যায়, ফুয়েল পাওয়া যায়, সেটা ডিজেল হোক, পেট্রোল হোক বা অকটেন হোক, যে টাইপের যতটুকু পাওয়া যাবে আমরা সেই পরিমাণে এটা আমরা জব্দ করবো। আমরা আপাতত এই গাড়িগুলোকে জব্দ করে আমরা পেট্রোল পাম্পে নিচ্ছি, আমরা মূলত ফুয়েলগুলোকেই জব্দ করব। আসলে এই কতজন এই ব্যাপারে সংশ্লিষ্ট ছিল এবং আটক করেছেন এবং আপনি কিভাবে? আচ্ছা, আপনারা তো দেখলেন আমরা একটু আগেই তাদেরকে মোবাইল কোর্টে তাদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে আমাদের এখানে সৈয়দপুর থানার এসআই উনি এখানে উপস্থিত ছিলেন, তিনি এখানে প্রসিকিউশন দিয়েছেন। তার প্রসিকিউশনের ভিত্তিতে এটা যেহেতু মোবাইল কোর্টে বিচার্য, আমরা এখানে মোট আসলে 8 জনকে পাই। এর মধ্যে একজন হচ্ছে এটার ওনারের ছেলে, তিনি উপস্থিত হন, তিনি তার দোষ স্বীকার করেন।
এছাড়া বাকি 7 জন হচ্ছে এখানে তারা এখানে এই কাজের সাথে জড়িত ছিল, তারা আসলে কর্মচারী, এবং তাদের ভিতরে একজন আবার গাড়ির সাথে ছিলেন, তার বয়স 18 বছরের কম, সে এসএসসি পরীক্ষার্থী, তাকে হচ্ছে আমরা সতর্ক করেছি। আর বাকিদেরকে আপনি দেখলেন যে ওনারা ছিলেন মিস্টার রফিকুল, তাকে আমরা 2 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড, এবং বাকি যে 6 জনকে আমরা এখানে অপরাধী হিসেবে পেয়েছি তাদেরকে আমরা প্রত্যেককে 10,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে প্রত্যেককে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড এই সাজা ঘোষণা করেছি। জি স্যার আরো প্রশ্ন আছে স্যার। জি, এখানে আমাদের কাছে কিছু তথ্য প্রমাণ আছে, 5 জন মিলে একটা সিন্ডিকেট করা আছে যার তেলের ডিপোর ওখান থেকে, তার মধ্যে ইনি একজন, আর অন্যজন আছে। এদের পাম্পগুলোতে রেগুলার তেল আসে, রেগুলার, আমরা ওখান থেকে খবর পাই থাকি, অন্য পাম্পগুলো পায় না, প্রতিটা পাম্পে কিন্তু এদের বিরুদ্ধে অভিযোগ আছে। এই বিষয়টা, এই সিন্ডিকেটটা আপনার কি ভাঙবেন কি না, বা এইভাবেই চলতে থাকবে কিনা? আচ্ছা, আমি এই মুহূর্তে আসলে মোবাইল কোর্টে আসছি। মোবাইল কোর্টটা হচ্ছে এমন ধরনের কোর্ট যেটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে যে বিষয়টা উদ্ঘাটিত হয় বা সংগঠিত হয়, সেই বিষয়টা আমরা এখানে বিচারের আওতায় নিয়ে আসি। আপনি দেখছেন যে আমি একটু আগেই বললাম, আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যার এই বিষয়ে প্রচণ্ড রকম সতর্ক এবং আমাদেরকে সদা নির্দেশনা দিয়ে আসছেন। আমাদের উপজেলা প্রশাসন সৈয়দপুর নীলফামারীও এই বিষয়ে সতর্ক আছে। আমরা কিন্তু আজকে এটাতে ধরলাম এবং আমাদের এই অভিযান আসলে অব্যাহত থাকবে। আমরা যখনই তথ্য পাবো আমরা তখনই ব্যবস্থা নিব। স্যার, এখানে তো শুধু লরিতে আপনারা তল্লাশি করলেন, তল্লাশি করে এই তেলগুলো পেলেন, তো এখানে ওই যে বিল্ডিং যেহেতু পেট্রোল পাম্প সংলগ্ন, সেখানে কি কোনো রকম তল্লাশি এ ধরনের করেছেন কি? আমরা এসেই আসলে প্রথমে পাশে গিয়েছিলাম, তারপরে এখানে এসেছি।